আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে কি উদ্দেশ্যে লাইভে এসেছি ইতিমধ্যে আমি আমার টাইম লাইনে পোস্ট করে আপনাদেরকে অবগত করেছি। আজকে বিকেলে হঠাৎ করে দেখলাম মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা পাবলিশ হয়েছে। দেখার পরে একটু সন্দেহ তৈরি হলো, কারণ ওখানে উল্লেখ ছিল যে শুধুমাত্র এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য এই নীতিমালাটি। আমার কাছে একটু একটু সন্দেহ তৈরি হলো যে এটা সম্ভবত ভুয়া। পরে মিনিস্ট্রিতে কথা বলে একটু চেষ্টা করলাম জানার জন্য। সর্বশেষ একজন রিপোর্টারের সাথে কথা বললাম, তিনি তখন আমাকে বিষয়টি নিশ্চিত করলেন এবং বললেন যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি এবং মাদ্রাসা উইং যে আছে ওখানে ওয়েবসাইটে আপনি ঢুকলে পাবেন। তখন দেখলাম হ্যাঁ ঠিক আছে। পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে এটা সম্ভবত প্রিন্টিং মিস্টেক হতে পারে মন্ত্রণালয়ের, কারণ যেহেতু মাননীয় মন্ত্রী উনি নিজে এই বিষয় নির্দেশনা দিয়েছেন যে বদলিতে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী এবং প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান সকলকে অন্তর্ভুক্ত করে নীতিমালা জারি করার জন্য। সুতরাং শুধুমাত্র এনটিআরসি সুপারিশপ্রাপ্তদেরকে নিয়ে নীতিমালা পাবলিশ করবে, এটা আসলে বিশ্বাস হচ্ছিল না। মন্ত্রণালয়ের ফোন করলাম, তিনি যার সাথে পরবর্তীতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ হয়েছে, উনি ফোন রিসিভ করেন নাই। আমি পরে টেক্সট করলাম ওনাকে হোয়াটসঅ্যাপে, উনি পরে আমার রিপ্লে দিলেন এইভাবে যে এখানে একটি এবং শব্দ বাদ পড়েছে। এটা উনি রিপ্লে দিলেন যে এবং একটা শব্দ বাদ পড়েছে, এবং আমার কাছে জানতে চাইলেন যে আর কোনো এখানে আর কোনো প্রবলেম আছে কি না জানানোর জন্য। আমি পরে একটু নীতিমালাটা পুরাটাই পড়লাম, মোটামুটি পুরাটাই পড়লাম, এবং স্কুল এবং কলেজের যে নীতিমালাটি আছে ওটাও দেখলাম। এখানে দেখা গেল যে স্কুল এবং কলেজের যে নীতিমালা, স্কুল এবং কলেজের নীতিমালায় ওখানে উল্লেখ করা আছে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য, আর আমাদের নীতিমালায় এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য। তো ওনারা বোঝাতে চাচ্ছিলেন যে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এবং এমপিওভুক্ত শিক্ষকদের জন্য। এটা এই যুক্তিটা মনে হয় অগ্রহণযোগ্য, কারণ আপনি স্কুল কলেজে যদি শুধু এমপিওভুক্ত শিক্ষকদের জন্য লেখা থাকে, এখানে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত এবং এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এই জাতীয় লেখার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এটা আমি পরে ওনাকে সুপারিশ পাঠিয়েছি যে এটা যাতে স্কুল কলেজের মতো এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এটা যাতে ইন জেনারেল থাকে, এখানে যাতে কোনো ফ্র্যাকশনকে আলাদাভাবে উল্লেখ করা না হয়, এটা ওনাকে পাঠিয়েছি। পরবর্তীতে আরেকটি বিষয় আমি দেখেছি যে আমাদের স্কুল এবং কলেজের যে নীতিমালাটি আছে ওখানে আপনার শিক্ষকের ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমি যদি একেবারে পড়ে শোনাই আপনাদেরকে, ওখানে শিক্ষকদের ব্যাখ্যা দেওয়া হয়েছে। শিক্ষক বলতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টর সহ সকল শিক্ষককে বোঝাবে। একেবারে ভেরি ক্লিয়ার ওনারা স্কুল এবং কলেজের নীতিমালায় বিষয়টি নিয়ে এসেছেন, শিক্ষকের ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আনফর্চুনেটলি আমাদের মাদ্রাসার যে নীতিমালাটি পাবলিশ হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, ওখানে আপনার শিরোনামের যে কলামটি আছে, স্কুলের যে শিরোনামের কলামটি আছে, এখানে 1.1, 1.2, 1.3 তিনটা আপনার এখানে ওনারা তিনটা ভাগে শিরোনামকে ওনারা ভাগ করেছেন। কিন্তু আমাদের মাদ্রাসার যে নীতিমালাটি আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন, ওখানে শিরোনামের মধ্যে এই শিক্ষক বলতে কি বোঝায় এই বিষয়টিকে আপনার একেবারে স্কিপ করা হয়েছে। এখানে 1.1 এবং 1.2 আছে, কিন্তু এখানে মাঝে শিক্ষক বলতে কি বোঝায়, যে এখানেও আপনার হইতে পারত প্রিন্সিপাল বা অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার, তারপরে আপনার অন্যান্য আরও যারা আছে ইত্যাদি। কিন্তু আমাদের এখানে এই অপশনটিকে একেবারে তুলে দেওয়া হয়েছে। ফলে যে সমস্যাটি হবে পরবর্তীতে অধিদপ্তর এবং এনটিআরসি অধিদপ্তর যখন বদলি নীতিমালা এই বদলি নীতিমালার আলোকে যখন তারা সার্কুলার জারি করবে, তারা তখন এখানে একটা এক্সকিউজ দাঁড় করাবে যে এখানে তো এখানে এমপিভুক্ত শিক্ষক বলছে, এখানে তো প্রতিষ্ঠান প্রধান বলে নাই, সহকারী প্রধান বলে নাই। একটা ধোঁয়াশা কিন্তু তৈরি হবে।
আমি এই বিষয়টিও মন্ত্রণালয়ের যে পদস্থ কর্মকর্তা আছেন ওনাকে বিষয়টি জানিয়েছি যে যে নীতিমালার সাথে সরাসরি এটা এটা উনি জড়িত। একেবারে ক্লিয়ার করে যদি বলি, উনি আসলে ওনার স্বাক্ষরেই নীতিমালাটি সর্বশেষ পাবলিশ হয়েছে। তো ওনাকে পরে বিষয়টা আমি পাঠিয়েছি, উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমার এই প্রস্তাবনাগুলো উনি গ্রহণ করেছেন। এরপরে আরও হয়তো আপনার স্কুল কলেজ বা কারিগরির সাথে আমাদের মাদ্রাসার নীতিমালার আরও হয়তো অসঙ্গতি থাকতে পারে। আমি সর্বশেষ আমি ওনাদেরকে যে জিনিসটা বলেছি যে আপনারা আমাদের স্কুল কলেজ এবং কারিগরি যে নীতিমালাটি পাবলিশ হয়েছে ইতিমধ্যে এটার সাথে সামঞ্জস্য রেখে যদি আমাদের স্কুল এবং কলেজের নীতিমালাটা আমাদের মাদ্রাসার শিক্ষকদের বদলি নীতিমালাটা যদি আপনারা পুনরায় প্রকাশ করেন, তাহলে হয়তো আর এরকমের ভুল হওয়ার সুযোগ থাকবে না, বা এটা নিয়ে হয়তো আর কারো কোনো প্রশ্ন থাকবে না। এটা আমি সর্বশেষ পাঠিয়েছি। তো আমরা আশা করছি মন্ত্রণালয় বিষয়গুলো বিবেচনায় নিয়ে শিক্ষকদের একটা ব্যাখ্যা ওনারা এখানে যুক্ত করবেন এবং পাশাপাশি এনটিআরসি সুপারিশপ্রাপ্ত বিষয়টি উঠিয়ে দিয়ে এমপিভুক্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা এটা চালু এটা এখানে প্রতিস্থাপন করবেন, এটা আমার বিশ্বাস। এবং আরও যে সামঞ্জস্য যেগুলো আপনার যে সমস্ত অসঙ্গতি রয়েছে স্কুল এবং কলেজ এবং কারিগরি নীতিমালার সাথে, এগুলো ওনারা আশা করি যেহেতু একবার ভুল হয়েছে, ওনারা নিশ্চয়ই এটাকে নিখুঁতভাবে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করে ওনারা আশা করি ইনশাল্লাহ হয়তো নীতিমালা পাবলিশ করবেন। এই ব্যাপারে অনেকে আপনারা মন্তব্য করছেন বদলির বিষয়টা নিয়ে। এখন যদি মন্তব্য করেন, যদি কারো কোনো কথা থাকে আমি বলতে পারি, বদলির বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে এই বিষয়টা আমরা আগে আলোচনা করতে চাই। এরপর আরও কয়েকটি বিষয় আছে, আমি কথা বলবো। বদলির বিষয়ে যদি কারো জানার থাকে বা যদি বদলির ব্যাপারে যদি আপনাদের থাকে কথা বলতে পারেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যাই হোক, আমরা অনেক শিক্ষক এটা নিয়ে একটু হতাশায় পড়ে গিয়েছিলেন। আমি প্রথমেই সম্ভবত এই অসঙ্গতি নিয়ে আমি প্রথমে পোস্ট দিয়েছি। আমি পোস্ট দেওয়ার পরে অসংখ্য শিক্ষক কর্মচারী এখানে পোস্ট দিয়েছেন এবং মন্ত্রণালয় বিষয়টিকে বিবেচনায় নিয়েছে এবং আশা করছি ওনারা হয়তো আমাদের বিষয়টি বিবেচনায় নিয়ে স্কুল কলেজ এবং কারিগরির সাথে সামঞ্জস্য রেখে ইনশাল্লাহ আশা করি ওনারা আমাদের বদলি নীতিমালা প্রকাশ করবেন, এই বিশ্বাস আমাদের আছে। মন্ত্রণালয়ের যিনি কর্মকর্তা আছেন উনি যথেষ্ট আন্তরিকতার সাথে আমার যে মেসেজগুলো আছে উনি রিপ্লাই দিয়েছেন এবং ওনার জায়গা থেকে উনি আরও জানতে চেয়েছেন যে এখানে আরও আপনার কোনো অসঙ্গতি আছে কিনা। যাই হোক, মাদ্রাসা টু স্কুল এটা হবে না, কারণ দেখেন মাদ্রাসা যারা আমরা শিক্ষক আছি আমরা সবাই একটা অধিদপ্তরের অধীনে, স্কুলে যারা আছেন একটা অধিদপ্তরের অধীনে, কারিগরি একটা অধিদপ্তরের অধীনে। এটা আসলে পারবে না, ওনাকে সম্ভব হবে না। আগামী দিনে ভবিষ্যতে হবে কিনা জানি না, কিন্তু এই মুহূর্তে এটা সম্ভব হবে না। মাদ্রাসা টু স্কুল হয়তো এটা এই মুহূর্তে সম্ভব হবে না। হাবিবুর রহমান শাহ, আমি আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকেন, এটাই আমাদের একটা শক্তি এবং এই জন্য আপনাদের জন্য কাজ করতে আমরা আমাদের বিভিন্ন রকমের ঝুঁকি আমরা নিই এবং আগামী দিনে হয়তো আপনাদের জন্য কাজ করতে ঝুঁকি নিব। বদলি তাহলে সার্বজনীন হলো? হ্যাঁ, বদলি তো অবশ্যই সার্বজনীন হবে, যেহেতু আপনারা ইতিমধ্যে শুনেছেন যে মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে তাদের এই যে নীতিমালাটি প্রত্যাহার করে নিয়েছে এবং এটা হয়তো অচিরে আবার পাবলিশ হবে। বদলি সবার জন্য হচ্ছে ইনশাল্লাহ। এবং স্কুলের তো তথ্য সংগ্রহ ইতিমধ্যে আপনার সার্কুলার হয়েছে, 10 তারিখ থেকে সম্ভবত তথ্য আপলোড দেওয়া শুরু করবে বা 10 তারিখের মধ্যে সম্ভবত তথ্য আপলোড দিতে হবে। কর্মচারীদের বিষয়টি যদি হয়তো অবশ্যই ভালো লাগতো। আমি এটা নিয়ে আপনারা জানেন যে আমাদের দাবি ছিল যে একেবারেই প্রতিষ্ঠান প্রধান থেকে নিয়ে কর্মচারী সবার জন্য বদলিটা চালু করা, এটা তাদেরকেও দেওয়া উচিত ছিল। এটা আমরা অবশ্যই দাবি করব যে যাতে কর্মচারীদেরকেও পরবর্তী সংশোধনীতে তাদেরকেও যাতে ইনক্লুড করা হয়, কারণ যারা কর্মচারী আছেন তাদেরও যদি প্রয়োজন হয় তারাও যাতে অন্য জায়গায় যাতে তারা যেতে পারেন সেই সুযোগ রাখা দরকার আমি মনে করি এবং আমরা এটা দাবিও করছি। তো বদলি নিয়ে মোটামুটি বিষয়টা এখানে আমি শেষ করতে চাই। আরেকটি বিষয় নিয়ে একটু অল্প কথা বলবো, সেটি হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়ায় আজকে দেখলাম সোশ্যাল মিডিয়া প্লাস কিছু অনলাইন পোর্টালে নিজ জেলায় হবে স্যার, হ্যাঁ অবশ্যই নিজ জেলায় আপনার বদলি হবে, নিজ জেলায় হবে, নিজ বিভাগে হবে, নিজ জেলার আপনার স্ত্রীর বা স্বামীর কর্মস্থলে হবে, অথবা উপযুক্ত কোনো জায়গায় আপনার এটা পড়েন ভালো করে। আর সব জায়গায় মোটামুটি মানে অপশনগুলো খুবই ভালো রেখেছেন ওনারা, যে কোনো জায়গায় আপনার বদলি যাওয়া হওয়ার সুযোগ হয়েছে। আপনার নিজের জেলার বাইরে আপনার বিভাগের বাইরেও আপনি আবেদন করতে পারবেন। সুইটে ওখানে লেখছে আপনার উপযুক্ত জায়গায় যেখানে তার জন্য সুবিধা হবে সে বদলির জন্য আবেদন করতে পারবেন। তো একটা বিষয় দেখেছি, সেটি হচ্ছে
এটা জানি না কতটুকু সত্য, ভেরিফাই করার আসলে সুযোগ হয় নাই। সেটা হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের বিষয়ে যে কথাটি আসছে যে ওনাকে সরিয়ে দেওয়ার একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। মন্ত্রণালয়ের গতকালকে আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান গতকালকে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওনার পদত্যাগপত্র উনি সাবমিট করেছেন। তো এটা সাবমিট হওয়ার পরে আমাদের বিভিন্ন পত্রিকায় আমরা নিউজ দেখেছি যে মন্ত্রণালয়ে নতুন মুখ আসতে যাচ্ছে এবং পাশাপাশি কিছু মন্ত্রীর দপ্তর পরিবর্তন করা হতে পারে। একটা গুঞ্জন কিন্তু এখন আপনার আকাশে বাতাসে ঘুরে বেশি বেড়াচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের ব্যাপারে কিছু অনলাইন পোর্টালে নিউজ করেছে, এটা কতটুকু সত্য আমরা জানি না। আমি ফ্রাঙ্কলি স্পিকিং আমি আসলে কাউকে খুশি করার জন্য কথা বলি না, আর কারো ভয়েও আমি কোনো কথা বলি না, এটা আপনারা জানেন, আমাকে যারা চিনেন আপনারা জানেন। কিন্তু যেটা সত্য এটা সত্য স্বীকার করতে হবে। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় শিক্ষামন্ত্রী হোক এই ব্যাপারে আমাদের অনেকেরই আগ্রহ ছিল। অনেকের বলতে আমরা ম্যাক্সিমাম শিক্ষক আমাদের আগ্রহ ছিল যে উনি শিক্ষামন্ত্রীর দায়িত্বটা নিক, এবং আপনারা দেখেছেন উনি নিজেও আগ্রহী ছিলেন। উনি এমপি হিসাবে আপনার সংসদ সদস্য হিসাবে আপনার পাশ করার পরে উনি নিজেও লিখে অনেক পুশ দিয়েছেন যে শিক্ষামন্ত্রণের দায়িত্ব দেওয়া হলে আমি এটা নিতে চাই। উনি নিজেও দিয়েছেন, আমাদেরও একটা ছিল, আমি নিজে ব্যক্তিগতভাবে পুশ দিয়েছিলাম যে ওনাকে শিক্ষকরা পছন্দ করেন। এখানে দেখেন আসলে একজন মানুষ ওনার সব কাজে আসলে একেবারেই সব কাজ ইতিবাচক হবে, আবার সব আপনার আমার পছন্দ হবে এমনটাও না। একজন মানুষ কাজ করতে গেলে হয়তো টুকটাক ত্রুটি বিচ্ছুতি হতেই পারে, কিন্তু ওভারঅল আপনাকে বিবেচনায় নিতে হবে যে আসলে ওনার ভালোর দিকটা বেশি নাকি খারাপের দিকটা বেশি। দেখেন মাননীয় মন্ত্রী উনি দায়িত্ব নেওয়ার পরে আমি যে জিনিসটাকে সবচেয়ে বেশি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটি হচ্ছে যে পরীক্ষা আমরা দাখিল এবং এসএসসি এবং সমমান যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। আপনারা যারা পরীক্ষা হলে গার্ড দেন, যারা গার্ড আছেন আপনারা জানেন কত বড় টেনশনের মধ্য দিয়ে একজন শিক্ষককে গার্ড দিতে হয়, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা দেখেছি যে সিসিটিভি স্থাপনের কারণে যে যুগান্তকারী একটি সিদ্ধান্ত মাননীয় মন্ত্রী নিয়েছিলেন, তার ফলে আমাদের শিক্ষকরা এবছর একেবারেই কোনো রকমের টেনশন ছাড়া একেবারেই রিল্যাক্স করে তারা গার্ড দিয়েছেন। এটার সাথে সম্ভবত ম্যাক্সিমাম আজকে যারা শ্রোতা আছেন আপনারা একমত পোষণ করবেন যে আপনারা অত্যন্ত নিরাপদে এবছর পরীক্ষার ফলে আপনারা গার্ড দিয়েছেন। এই যে একটা সিদ্ধান্ত, এটা আমি মনে করি একটা যুগান্তকারী সিদ্ধান্ত তিনি নিয়েছেন। উনি যখন প্রথম বলেছিলেন যে প্রতি কেন্দ্রে আমার সিসিটিভি স্থাপন করতে হবে, আমি নিজে ব্যক্তিগতভাবে কনফিউজ ছিলাম যে এটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা, কিন্তু আলটিমেটলি উনি কিন্তু ওনার যোগ্যতা, কর্মদক্ষতা এবং ওনার কৌশলের মাধ্যমে উনি কিন্তু এটা করেছেন। এই যে একটা ভালো কাজ। তারপরে আমাদের যে কমিটি গভর্নিং বডির যোগ্যতা আপনার ডিগ্রি পাস মিনিমাম, এটা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এটাকে উঠিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা এটা নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুমকিও দিয়েছি, আর শেষ পর্যন্ত এটা কিন্তু উনি অব্যাহত রেখেছেন এবং এটা বলবৎ রেখেছেন। ডিগ্রি পাস কমপক্ষে হতে হবে যদি কেউ কমিটিতে আসতে চায়, ম্যানেজিং কমিটিতে অথবা গভর্নিং বডিতে। এটা একটা ভালো উনি কাজ করেছেন। প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানের নিয়োগটা, এটা নিয়ে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এটা নেওয়া হোক। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে এটা বুঝিয়ে সমঝিয়ে আমরা আমাদের পক্ষ থেকে আরও বিভিন্ন উইংস থেকে হয়তো ওনারা কাজ করেছেন। তো আমরা ডক্টর ওহিদুদ্দিন মাহমুদ স্যারকে এই বিষয়টা নিয়ে জোরালোভাবে ওনার কাছে আমরা কথা বলেছিলাম। তো এটা হওয়ার ফলে ওনারা এই নিয়োগগুলো নিয়ে নেন, এনটিআরসির অধীনে ওনারা নিয়ে নেন, এবং এই সরকার আসার পরে একটা আপনার সংশয় তৈরি হয়েছিল যে এটা অব্যাহত থাকবে কিনা, নাকি আবার আবার এটাকে আবার নিয়ে যাওয়া হবে কিনা কমিটির হাতে। তো আমরা দেখেছি যে মাননীয় মন্ত্রী বিভিন্ন ষড়যন্ত্র হওয়ার পরেও আমরা ওনার পাশে ছিলাম, সাধারণ শিক্ষক ওনার পাশে ছিল, উনি কিন্তু এটাকে অব্যাহত রেখেছেন, বলবৎ রেখেছেন, এবং উনি কিন্তু প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানের একটা পরীক্ষা নিয়েছেন। রিটেনের ফলাফলও ঘোষণা হয়েছে, যদিও এটা নিয়ে এখন ষড়যন্ত্র হচ্ছে যে পরীক্ষাটাকে বাতিল করা হবে কিনা, এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আশা করি সকল ষড়যন্ত্র ওভারকাম করে আমাদের মাননীয় মন্ত্রী এটারও একটা পরীক্ষা নেবেন, এবং শিক্ষক যারা আজকে রিটেন পরীক্ষা উত্তীর্ণ হয়ে আজকে যারা চাকরিতে আপনার প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান হওয়ার জন্য যারা অপেক্ষায় আছেন তাদের হয়তো অপেক্ষার অবসান ঘটবে আমরা বিশ্বাস করি। এই ভালো কাজগুলো উনি করেছেন, আরও কিছু ভালো কাজ করেছেন। দেখেন আপনারা অনেকে হয়তো বলবেন যে উনি 10% একটি ডিউ লেটার দিয়েছিলেন অর্থ মন্ত্রণালয়কে, যদিও উনি হয়তো প্রথমবার পারেননি, কিন্তু আমার বিশ্বাস উনি পারবেন ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস, আমি জানি না, ওনার প্রতি আমার এই বিশ্বাস আছে যে উনি আগামী দিনে আমাদের এই উচ্চকতা বৃদ্ধি করতে পারবেন। এবং আপনারা সবচেয়ে খুশি হবেন শুনলে যে এই বাজেটে আমাদের যে কল্যাণের জন্য, অবসরের জন্য প্রায় 64,000 শিক্ষক আবেদন করে আছে অপশন নিয়ে, এবং আপনার কল্যাণ ট্রাস্টে আপনার প্রায় 41,000। এদের
আপনার এই যে আপনার পাওনা আছে এগুলো পরিশোধের জন্য সরকারের প্রায় 9,000 কোটি টাকা দরকার। উনি এই অর্থ বছরে প্রায় 3,000 কোটি টাকা উনি মন্ত্রণালয়ের কাছে অর্থ মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ দিয়েছেন কল্যাণ অফসরের জন্য। এবং আজকে দুইটি পোর্টালে দুই রকমের নিউজ এসেছে। এক জায়গায় লিখেছে যে 3,000 কোটি টাকা দেওয়ার ব্যাপারে অর্থ মন্ত্রণালয় ইতিবাচক আশ্বাস তারা দিয়েছেন। আরেকটিতে এসেছে 2,000 কোটি টাকা ওনারা দিচ্ছেন। এই যে যদি 3,000 কোটি টাকা অথবা 2,000 কোটি টাকা যদি মনে করেন এটা যদি উনি নিয়ে আসতে পারেন অর্থ মন্ত্রণালয় থেকে, তাহলে আমাদের শিক্ষকদের অন্তত 30% অথবা মোর দেন শিক্ষকের যে দেনা পাওনা হয়তো পরিশোধ করা সম্ভব হবে। এটা একটা বড় যুগান্তকারী সিদ্ধান্ত হবে মনে করি। তো উনি তো চেষ্টা করছেন, উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং উনি সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আমাদের যে আর্থিক উন্নয়ন করা দরকার, শিক্ষকরা যে আর্থিকভাবে কষ্টে আছে এই বিষয়গুলো উনি বলেন, বিভিন্ন জায়গায় উনি বলছেন, নিজে বলছেন, চেষ্টাও হয়তো করছেন। আমরা হয়তো উনি ওনার মতো করে চেষ্টা করছেন, আমরা হয়তো সবগুলো জানি না। তো এই জন্য ওনার এই ভালো কাজগুলো পাশাপাশি ওনার কিছু কাজ আমাদেরকে হতাশ করেছে। যেমন আপনি সবার কাছ থেকে ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনার প্রায় 80,000 শিক্ষক আবেদন করলো প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান হওয়ার জন্য, কিন্তু তিনি এটা 18 বছরের অভিজ্ঞতা করে আমাদের যারা শিক্ষকরা আবেদন করেছিলেন অনেকেই পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত করেছেন। এই সিদ্ধান্তটি এটা আপনার একটি নেতিবাচক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটি আমাদেরকে হতাশ করেছে। এই জাতীয় কিছু বিষয় আমাদেরকে হতাশও করেছে। কিন্তু আপনি আমাদের হতাশা এবং ওনার যে ভালো কাজ দুইটার মধ্যে যদি আপনি রেশিও করেন তাহলে ভালো কাজের আপনার পরিমাণ বা সংখ্যা আপনি দেখবেন বেশি। সেই জায়গা থেকে আমি মনে করি ওনাকে কন্টিনিউ করার সুযোগ দেওয়া দরকার। উনি যাতে কন্টিনিউ করতে পারেন মন্ত্রী হিসাবে, এটা আমাদের প্রত্যাশা, আমাদের সাধারণ শিক্ষকদের প্রত্যাশা। আমার মনে হয় আপনারা যারা লাইভ দেখছেন এবং আমাকে যারা পছন্দ করেন, আমি বিশ্বাস করি হয়তো ম্যাক্সিমাম শিক্ষকের মতামত এটা হবে। আমরা সরকারের কাছে আমরা জানি না আসলে এটা মানে সত্য না মিথ্যা, কারণ এটা সোশ্যাল মিডিয়ায় এসেছে এবং কিছু পোর্টালে এসেছে, এই জন্য এটা নিয়ে আলোচনা করা। আমরা সরকারের কাছে অবশ্যই অনুরোধ করব উনি যে ভালো সিদ্ধান্তগুলো নিয়েছেন, যদিও কিছু সিদ্ধান্ত আমাদেরকে হতাশ করেছে, আমরা ওনার কাজে আমরা সন্তুষ্ট। পাশাপাশি আমরা ওনার যে পরিশ্রম এটা আমাদেরকে এটাতে আমরা যথেষ্ট আমরা মনে করি যে উনি ওনার জায়গা থেকে যথেষ্ট কাজ করছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে দাখিল এবং এসএসসি পরীক্ষার সময় উনি প্রত্যেকটি আঞ্চলিক এলাকায় নিজে গিয়েছেন। যেমন আমার ময়মনসিংহে উনি নিজে গিয়েছেন, ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়া আসা প্রায় এখানে মোটামুটি প্রায় 8 থেকে 9 ঘন্টা বা 10 ঘন্টা আপনার জার্নি করতে হয়। এবং এর পরের দিন ওনার প্রোগ্রাম ছিল বরিশালে, অর্থাৎ ময়মনসিংহ থেকে এসে আবার সকালে বরিশালে গিয়ে প্রোগ্রাম করেছেন। এই যে কষ্টগুলো উনি করছেন এটা আপনারা দেখতেছেন, উনি প্রতিদিন বিভিন্ন দিকে যাচ্ছেন, বিভিন্ন দপ্তরগুলোতে যাচ্ছেন। তো এই সরকারের যে কয়জন মন্ত্রী আপনার মন্ত্রণালয় বিভিন্ন দপ্তর পরিদপ্তর সবচেয়ে বেশি ভিজিট করেছেন এর মধ্যে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়। এই জন্য আমরা সরকারের কাছে অবশ্যই সরকারের কাছে বলবো যে উনি শিক্ষা মন্ত্রণালয়কে যেভাবে হ্যান্ডেল করছেন, আমার মনে হয় ওনাকে যদি সরকার সুযোগ দেয় তাহলে আগামী দিনে শিক্ষা মন্ত্রণালয়ের যে পারফরমেন্স আসবে এটা দিয়ে সরকার হয়তো গর্ব করতে পারবে যে হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয় আমাদের ভালো একটা মন্ত্রণালয়, অন্যতম একটা মন্ত্রণালয়। আমার বিশ্বাস এই জন্য আমরা সাধারণ শিক্ষকরা দাবি করব সরকারের কাছে, যদি এরকমের কোনো রকমের আলোচনা হয়ে থাকে অথবা যদি কোনো রকমের আপনার সিদ্ধান্ত হয়ে থাকে, আমরা অনুরোধ করব ওনার মতো একজন যোগ্য এবং সৎ মানুষকে এবং ডাইনামিক মানুষকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল রাখা হোক। এর মাধ্যমে আমরা আশা করি শিক্ষার গুণগত মান বাড়বে এবং আগামী দিনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা ভালো পরিবর্তন আসবে আমরা বিশ্বাস করি। আমি ময়মনসিংহে উনি গিয়েছিলেন, 3 ঘন্টা উনি ছিলেন। আমরা 3 ঘন্টায় ওনাকে কাছ থেকে যেটুকু দেখেছি যথেষ্ট আন্তরিকতা ওনার আছে। এখন সব কাজ তো আর 1 মাস উনি করতে পারবেন, ওনাকে স্পেস দিতে হবে, কিন্তু আন্তরিকতার কোনো অভাব আমি ওনার মধ্যে লক্ষ্য করিনি। এই জন্য আমরা সরকারকে বলবো, আমার পেজে গোয়েন্দা সংস্থার অনেক ভাইয়েরা আছেন, অনেক সাংবাদিক ভাইয়েরা আমার সাথে যুক্ত আছেন, সরকার অনেক পদস্থ কর্মকর্তারা আছেন। আমাদের এই দাবিটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিশ্চয়ই আপনারা পৌঁছে দিবেন যে আমরা সাধারণ শিক্ষকরা আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর আনময় আহসানুল বিলন স্যারকে, আমরা শিক্ষামন্ত্রী হিসাবে ওনাকেই সরকার যাতে বহাল রাখে আমরা এটা দেখতে চাই। আমরা বিশ্বাস করি ওনার মাধ্যমে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আসবে ইনশাল্লাহ। তো ওনার হাত ধরে আমাদের শিক্ষার যেমন মান উন্নয়ন হবে, আমাদের শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হবে আমরা বিশ্বাস করি। জানি না উনি কতটুকু পারবেন, তবে আমাদের বিশ্বাস আছে উনি ইনশাল্লাহ পারবেন। তো এই বিষয়গুলো ছিল সামনে, এই জন্য মনে হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা দরকার। আমি আবারও বলছি, আমি আসলে কাউকে খুশি করার জন্য কথা বলি না, আপনারা জানেন। আর আবার কাউকে ভয় পেয়ে আমি সত্য কথা বলা থেকে বিরত থাকি না। আমার বিবেক যদি বলে যে এই কথাগুলো বলা দরকার, তখনই আমি কথাগুলো বলি। আর আমার বিবেক যদি বলে যে না, এটা বলা দরকার না, আমি বলি না।
তো আমি আমার বিবেকের জায়গা থেকে মনে হয়েছে কথাগুলো বলা দরকার, এই জন্য বলেছি। আর বদলির ব্যাপারে আমরা বিশ্বাস করি মন্ত্রণালয়, স্কুল, কলেজ এবং কারিগরির যে আপনার আছে কি বলে আপনার যে নীতিমালা আছে, এই নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে ওনারা শীঘ্রই সংশোধিত নীতিমালা প্রকাশ করবেন, যেটা হবে ইনক্লুসিভ, যার মাধ্যমে মাদ্রাসার সকল শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান থেকে নিয়ে সব পর্যায়ের শিক্ষক বদলির আওতায় আসবেন এবং কর্মচারীদেরকেও পর্যায়ক্রমে এই বদলির আওতায় আনার জন্য আমি আবারও দাবি জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আপনাদের সাথে আবারও হয়তো দাবি দেওয়া আদায়ের আন্দোলনের রাজপথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমি কালকে একটি পোস্ট দিয়েছিলাম, আপনারা দেখেছেন যে আসলে আন্দোলনের জন্য পরিকল্পনা এবং টাইমিং, সততা এবং নেতৃত্বের নির্ভীকতা এগুলো খুবই দরকার। আমরা আমরা টাইমিংয়ের জন্য অপেক্ষায় আছি। আমরা পরিকল্পনা করছি, সঠিক পরিকল্পনাটা যাতে আমাদের মধ্য দিয়ে আমাদের কাছ থেকে বেরিয়ে আসে এবং টাইমিংটাও যাতে হয়। আর সততার নির্ভীকতার বিষয়গুলো তো আপনারা আমাদের ব্যাপারে জানেন। আমরা ইনশাল্লাহ আগামী দিনেও আপনাদেরকে আপনাদের যে আর্থিক যে বৈষম্য আছে এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। তবে বারবারের মতো সব লাইভে যে কথাটা বলি এখনও বলতে চাই, আমরা যাতে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের সর্বোচ্চ মেধা দিয়ে আমরা যাতে তাদেরকে করার জন্য চেষ্টা করি। কারণ আমরা যদি চেষ্টা না করি, আইন কানুন দিয়ে আসলে আপনার সুপারভিশন দিয়ে আসলে কারো পক্ষে আসলে সম্ভব না। যদি আন্তরিকভাবে শিক্ষকরা নিজেদের জায়গা থেকে আল্লাহর ভয়কে সামনে রেখে যদি আমরা কাজ করি, তাহলে আসলে গুণগত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। আমরা সবাই সেই কাজটুকু করব। 18 বছরের কালো আইন বাতিল চাই, এটা অবশ্যই এটা আমরা যদি শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমাদের সাক্ষাতের সুযোগ হয়, আমরা আপনাদের এই বিষয়টা উঠিয়ে ধরবো, আমরা তুলে ধরবো ওনার কাছে যে 18 বছরের অভিজ্ঞতা যাতে এটা তুলে দেওয়া হয়, যাতে অভিজ্ঞতাটা কমিয়ে আনা হয়। এবং যেহেতু পরীক্ষার মাধ্যমে যাবে, যারা মেধা সাক্ষ্য রাখবে তারা নিয়োগ পাবে, যারা সাক্ষ্য রাখতে পারবে না তারা নিয়োগ পাবে না। 18 বছরের কোনো প্রয়োজন না। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি 5-7 বছর, 8 বছর সর্বোচ্চ হলেই এনাফ একজন শিক্ষকের পক্ষে বাইসিকল হওয়া এনাফ, বা আপনার সহকারী শিক্ষক প্রতিষ্ঠান প্রদান হওয়া এনাফ। তবে সহকারী প্রতিষ্ঠান প্রদানটা হওয়া জরুরি। আপনার প্রধান হওয়ার জন্য আমি মনে করি সহকারী প্রধান হলে আপনার জন্য স্মুথলি প্রতিষ্ঠান চালানো কী হবে, সহজ হবে। আর না হলে কিন্তু কঠিন হয়ে যাবে, কারণ হুট করে আপনার প্রতিষ্ঠান প্রধানের চেয়ারে গিয়ে আপনার এতগুলো মানুষকে আসলে স্মুথলি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে যায়। কারণ এখানে তো আপনার আসলে ম্যানি মাইন্ড আপনার বিভিন্ন রকমের মানুষ থাকে এখানে দেখা যায়। আপনার এখানে দেখা যায় সবাইকে নিয়ন্ত্রণ করাটা খুবই ডিফিকাল্ট। এই জন্য সহকারী প্রধান হয়ে আসলে আপনার সহজ হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লম্বা করছি না, লাইভটা শেয়ার করে দিবেন এবং যে কথাগুলো বলেছি এগুলোর ব্যাপারে আপনারা আপনাদের জায়গা থেকে ভূমিকা রাখবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও সবাইকে লেট ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।